তাহলে যেটা বলতেছিলাম যে আমরা আগের বলতেছিলাম যে সালোক সংশ্লেষণ প্রক্রিয়াকে দুইটা পর্যায়ে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে আলোক নির্ভর পর্যায়, যেখানে কি হয় আলোক শক্তিটা রাসায়নিক শক্তি অর্থাৎ এটিপি এবং এনএডিপি H+H+এ পরিণত হয়। আর আরেকটা ছিল আলোক নিরপেক্ষ পর্যায়, যেখানে প্রত্যক্ষভাবে আলোর কোনো দরকার পড়ে না, তবে আলো থাকলেও কোনো সমস্যা হয় না। ঠিক আছে, তো এই পর্যায়ে কি হয়, কার্বন ডাই অক্সাইড বিজারণের মাধ্যমে শর্করা জাতীয় খাদ্য বা গ্লুকোজ তৈরি হয়। এখন বিভিন্ন ধরনের উদ্ভিদের ক্ষেত্রে এই কার্বন ডাই অক্সাইড বিজারণের পথটা বিভিন্ন রকম হয়ে থাকে। অধিকাংশ উদ্ভিদের ক্ষেত্রে দেখা যায় যে প্রথম স্থায়ী পদার্থটা অর্থাৎ কার্বন ডাই অক্সাইডটা রাইবোজোম 5 বিসফসফেটের সাথে যুক্ত হওয়ার পরে প্রথম যে স্থায়ী পদার্থটা তৈরি হয় সেটা হচ্ছে 3 কার্বন বিশিষ্ট ফসফোগ্লিসারিক অ্যাসিড। এই কারণে এই চক্রটাকে বলা হচ্ছে C3 চক্র। বিজ্ঞানী কেলভিন এই চক্রটার নামকরণ করেন, তাই তো? জি ভাইয়া। আচ্ছা, আরেকটা ক্ষেত্রে আমরা বলতেছি যে আমরা চিত্র এঁকে দেখাইছিলাম গত ক্লাসে যে এরকম হয়। আরেকটা পাথওয়েতে যাই যে এখানে প্রথম স্থায়ী পদার্থটা হয় 4 কার্বন বিশিষ্ট অক্সালো অ্যাসিটিক অ্যাসিড, সেটাকে আমরা বলবো হ্যাসোস্লাক চক্র বা C4 চক্র। ঠিক আছে, তো এখানে প্রথমে একটু দাগাই নাও হ্যাসোস্লাক চক্র কাদের ক্ষেত্রে দেখা যায় একটু। হ্যাঁ, তাহলে হ্যাসোস্লাক চক্র এখানে দেখো বলা হচ্ছে যে কিভাবে প্রথম এই ঘটনাটা ঘটানো হয়েছিল। দেখো যে কার্বন ডাই অক্সাইড 14 প্রয়োগ করে, ঠিক আছে, কি করা হয়, ইক্ষু বা আখে উদ্ভিদে এই পদ্ধতি ব্যবহার করে কয়েকজন বিজ্ঞানী মিলে ভুট্টা অর্থাৎ জিমেস এই উদ্ভিদে গবেষণা করে 4 কার্বন বিশিষ্ট ম্যালিক অ্যাসিড এবং অ্যাসপার্টিক অ্যাসিডে 70 থেকে 80% চিহ্নিত কার্বন দেখতে পান। ঠিক আছে, অর্থাৎ কিসে, ভুট্টাতে এই গবেষণা করে তারা সফলতা লাভ করেন। তো এই লাইনটা একটু দাগাই নাও, এমসিকিউ এর জন্য একটু আসতে পারে ওই জায়গাটা থেকে। এরপর আমরা যদি বলি যে মনে রাখতে হবে এটা কেলভিন চক্রের ব্যতিক্রম, অর্থাৎ কেলভিন চক্রে এই ঘটনাটা ঘটে না। কেলভিন চক্রে হয়েছিল কি 3 কার্বন বিশিষ্ট ফসফোগ্লিসারিক অ্যাসিড, কিন্তু এখানে তৈরি হবে কি 4 কার্বন বিশিষ্ট অক্সালো অ্যাসিটিক অ্যাসিড। তো আমরা দেখবো কিভাবে হয়। তবে এখান থেকে দেখো এটা আরেক নাম হচ্ছে ডাইকার্বক্সিলিক চক্র। ঠিক আছে, C4 চক্রের আরেক নাম তাহলে কি পাইলাম আমরা, ডাইকার্বক্সিলিক চক্র। ঠিক আছে, ডাইকার্বক্সিলিক জি চক্র। তাহলে ভাইয়া। হ্যাসোস্লাক চক্র, ডাইকার্বক্সিলিক চক্র এবং C4 চক্র এগুলো সবই কিন্তু একই জিনিস। তবে এখানে ঘটনাটা কি ঘটে দেখো, বলা হচ্ছে বর্তমানে মাত্র 16টা গোত্রের অনেকগুলো উদ্ভিদ আছে, মাত্র 16টা গোত্রের উদ্ভিদের মধ্যে এই গতিপথ আবিষ্কৃত হয়েছে। অর্থাৎ পৃথিবীতে তো অনেক ধরনের বা অনেক গোত্রের বহু গোত্রের প্রাণী এবং উদ্ভিদ আছে। তো আমরা যেহেতু উদ্ভিদ নিয়ে আলোচনা করতেছি, তো এটা হচ্ছে বহু গোত্রের উদ্ভিদ আছে। তো তার মধ্যে 16টা গোত্রের মধ্যে আমরা কি পাচ্ছি, এই C4 চক্র আমরা আবিষ্কার করতে সফল হয়েছি এখনো পর্যন্ত। ঠিক আছে, তার মানে এই না যে অন্যান্য গোত্রের উদ্ভিদ নাই, অন্যান্য উদ্ভিদের মধ্যে আছে কিনা গবেষণা চলছে, ভবিষ্যতে হয়তো বা জানা যাবে। তো কিভাবে এই ঘটনাটা ঘটে আমরা যদি একটু খেয়াল করতে যাই, দেখো যে বলা হচ্ছে যে C3 চক্র আগে যেটা ঘটছিল সেটা শুধুমাত্র পাতার মেসোফিল কোষের মধ্যে ঘটছিল। কোথায় ঘটছিল, পাতার মেসোফিল কোষের মধ্যে। ঠিক আছে, জি ভাইয়া। C3 চক্র শুধুমাত্র পাতার মেসোফিল কোষের মধ্যে সীমাবদ্ধ ছিল। এখন বলতে পারো যে কেন মেসোফিল কোষের মধ্যে ছিল, কারণ ওই চক্রটা কমপ্লিট হওয়ার জন্য যে এনজাইমগুলো দরকার ছিল, যার মধ্যে অন্যতম একটা গুরুত্বপূর্ণ এনজাইম ছিল কার্বক্সিলেজ, আর একটা এনজাইম ছিল ডাইকাইনেজ বা এই টাইপের, যেটা পাইরুভেট অর্থোফসফেট, যেটা নাম আমরা ওইভাবে পাইনি, কিন্তু এই এনজাইমেরই কোনো একটা গোত্রের বা এই এনজাইমেরই কোনো একটা ব্রাঞ্চ ঠিক বলা ঠিক হবে না, এনজাইমেরই কোনো একটা মানে সাব এনজাইম বা এই এনজাইমের আদলে কোনো একটা এনজাইম ওখানে কাজে লাগছিল। অর্থাৎ ওই C3 চক্র কমপ্লিট হওয়ার জন্য যে এনজাইমগুলো দরকার তার মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ দুটো এনজাইম, একটা হচ্ছে কার্বক্সিলেজ আর একটা হচ্ছে ডাইকাইনেজ বা কাইনেজ আমরা বলছিলাম, তাই না? তো এই কাইনেজ এবং কার্বক্সিলেজ এটা এই এনজাইমগুলো পাতার মেসোফিল কোষের মধ্যেই থাকে, শুধুমাত্র পাতার মেসোফিল কোষের মধ্যে এই এনজাইমগুলো থাকে। দ্যাটস হোয়াই এই প্রক্রিয়াটা অর্থাৎ C3 চক্র বা কেলভিন চক্রটা পাতার মেসোফিল কোষের মধ্যেই কমপ্লিট হয়েছিল। ঠিক আছে, জি ভাইয়া। ওকে। এখন বলা হচ্ছে যে কেলভিন চক্রের সকল এনজাইম মানে যেটা সেটা হচ্ছে এখন বান্ডল শীত কোষের মধ্যে সীমাবদ্ধ থাকে। অর্থাৎ হ্যাসোস্লাক চক্রের ক্ষেত্রে বান্ডল শীত কোষও লাগবে, অর্থাৎ 2 ধরনের কোষ লাগবে। তো আমরা 2 ধরনের কোষ এখানে দেখাচ্ছি, দেখো এই চিত্রটা একটু খেয়াল করে দেখো যে এই যে এই একটা কোষ এটা হচ্ছে মেসোফিল কোষ, আর এই যে কোষটা দেখানো হচ্ছে এটা হচ্ছে বান্ডল শীত কোষ। বান্ডল শীত কোষ বলতে কি বোঝানো হচ্ছে, বেসিক্যালি ভাস্কুলার বান্ডল, জাইলেম ফ্লোয়েম ক্যাম্বিয়াম এইগুলো ধারণ করতেছে যে কোষ, তাকে আমরা বলতেছি বান্ডল শীত কোষ। ঠিক আছে,
আর মেসোফিল কোষ মানে পাতার মধ্যে যে প্যারেনকাইমা কোষ থাকে সেই কোষটাই হচ্ছে মেসোফিল কোষ, বুঝছো? জি ভাইয়া। ওকে, তাহলে আমরা যদি বলি এখানে দুই ধরনের কোষই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। তো দেখো প্রথমত কি ঘটবে মনে রাখতে হবে যে এখানে পাতার যে মেসোফিল কোষ আছে এই মেসোফিল কোষের মধ্যে সবসময় ওইখানে যেমন আগে যেমন ছিল পাতার মেসোফিল কোষের মধ্যে রাইবুলোজ অন 5 বিসফসফেট বা আরইউবিপি বলছিলাম আমরা ওই ক্ষেত্রে, ওইটা সবসময় পাতার মধ্যে ছিল, তাই না? ওইটা সবসময় পাতার মধ্যে ছিল, তাই না? জি ভাইয়া। কিন্তু এই ক্ষেত্রে মনে রাখতে হবে এখানে আরইউবিপির পরিবর্তে থাকবে ফসফোনাইল পাইরুভিক অ্যাসিড। ফসফোনাইল পাইরুভিক অ্যাসিড এখানে সবসময় থাকবে ফসফোনাইল পাইরুভিক অ্যাসিড, যেটা 3 কার্বন বিশিষ্ট। এটা পাতার মেসোফিল কোষের মধ্যে সবসময় থাকবে। এখন এইটা আবার কিভাবে আবার রিস্টোর করে আবার এইখানে আসবে, এই চক্রটা পুরোটা পড়ার পরে আমরা বুঝতে পারবো কিভাবে এটা ফসফোনাইল পাইরুভিক অ্যাসিডটা পাতার মেসোফিল কোষের মধ্যে স্টোর হয়ে থাকতেছে। ঠিক আছে, ঠিক ওই সিথিলির মতোই। তাহলে এক্ষেত্রে তোমার কোন মানে কোন জিনিসটা এখানে থাকবে? ফসফোনাইল পাইরুভিক অ্যাসিড। মনে রাখতে হবে ফসফোনাইল পাইরুভিক অ্যাসিড কোথায় থাকবে? পাতার মেসোফিল কোষের মধ্যে থাকবে। ক্লিয়ার এতটুকু? জি ভাইয়া। ওকে, এখন কি আমরা বলছিলাম সালোক সংশ্লেষণের এই পর্যায়ে কি হয়? উদ্ভিদ বায়ু থেকে পত্ররন্ধ্রের মাধ্যমে কি গ্রহণ করে? কার্বন ডাই অক্সাইড। কার্বন ডাই অক্সাইড। ওখানে কার্বন ডাই অক্সাইডটা গ্রহণ করছিল কে? সিটির চক্রে কার্বন ডাই অক্সাইডটা গ্রহণ করছিল কে? ভাইয়া ওই যে ওয়াইস থেকে ওই যে না 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 না, অ্যাসিটিক অ্যাসিড তো তৈরি হয়েছিল, গ্রহণ করছিল কে? রাইবুলোজ অন 5 বিসফসফেট, রাইবোলোজ 1,5 বিসফসফেট। আরইউবিপি যেটা বলছিলাম। তাহলে এক্ষেত্রে গ্রহণ করতেছে কে? ফসফোনাইল পাইরুভিক অ্যাসিড। ঠিক আছে, এখন এই ফসফোনাইল পাইরুভিক অ্যাসিড এই কার্বন ডাই অক্সাইডটা গ্রহণ করতেছে। এখন এই কোনো কিছুতে কার্বন ডাই অক্সাইড যোগ করার প্রক্রিয়াকে আমরা কি বলি? কার্বক্সিলেশন। কার্বক্সিলেশন। এখন কার্বক্সিলেশন করতে গেলে কোন এনজাইম লাগে আমাদের? কার্বক্সিলেজ। কার্বক্সিলেজ এনজাইম। তাহলে এখানেও ঠিক সেই কার্বক্সিলেজ এনজাইমটা কাজ করতে গেলে কিন্তু মুখস্থ রাখার কোনো দরকার নেই, সব সিস্টেম অনুযায়ী আমরা বুঝবো। তাহলে কার্বন ডাই অক্সাইড ফসফোনাইল পাইরুভিক অ্যাসিডের সাথে যুক্ত হচ্ছে এবং এখানে কার্বক্সিলেজ এনজাইমের সহযোগিতায় হয়ে তৈরি করতেছে অক্সালো অ্যাসিটিক অ্যাসিড। ওইখানে তৈরি করছিল অস্থায়ী কিটো অ্যাসিড, পরবর্তীতে যেটা মানে 3 ফসফোগ্লিসারিক অ্যাসিডে রূপান্তরিত হয়েছিল, যেখানে 3 ফসফোগ্লিসারিক অ্যাসিডটা ছিল আমাদের প্রথম স্থায়ী পদার্থ। কিন্তু এখানে এটা তৈরি হচ্ছে অক্সালো অ্যাসিটিক অ্যাসিড, এটা অস্থায়ী না, এটাই স্থায়ী এবং এটাই প্রথম স্থায়ী পদার্থ, এবং এটা 4 কার্বন বিশিষ্ট। কিভাবে 4 কার্বন বিশিষ্ট হচ্ছে? এখানে ফসফোনাইল পাইরুভিক অ্যাসিড ছিল 3 কার্বন আর কার্বন ডাই অক্সাইডের মধ্যে ছিল 1 কার্বন। তাহলে দুইটা একসাথে যুক্ত হলে কত কার্বন হবে? 4 কার্বন। 4 কার্বন। তাহলে এইখানে তাহলে আমরা যদি বলি C4 চক্রের ক্ষেত্রে প্রথম স্থায়ী পদার্থ কোনটা? অক্সালো অ্যাসিটিক অ্যাসিড। অক্সালো অ্যাসিটিক অ্যাসিড। এটা কয় কার্বন বিশিষ্ট? 4 কার্বন বিশিষ্ট। তাহলে কেন এই চক্রটাকে হ্যাসোস্লাগ চক্রটাকে C4 চক্র বলা হচ্ছে এখন বোঝা গেল? জি ভাইয়া। ওকে, গুড। আচ্ছা, এই যতটুকু বললাম কারো কোনো প্রবলেম আছে এখানে? না ভাইয়া। না ভাইয়া। এখানে কিছু কথা আছে, দেখো যে এই যে কার্বন ডাই অক্সাইড, ঠিক আছে, এই কার্বন ডাই অক্সাইডটা কিভাবে যুক্ত হচ্ছে এখন একটা কথা আছে। হ্যাঁ, এখন কি পাতার মেসোফিল কোষের মধ্যে কি অনেক পানিও থাকে না, প্রচুর পরিমাণে পানির অণুও থাকে না? জি ভাইয়া। এখন দেখো পানির সাথে তাহলে কি কার্বন ডাই অক্সাইড বিক্রিয়া করবে, কার্বন ডাই অক্সাইড এবং পানি বিক্রিয়া করবে করে কি তৈরি করবে? কার্বনিক অ্যাসিড। কার্বনিক অ্যাসিড। ভেরি গুড, কার্বনিক অ্যাসিড। তাহলে H2CO3। আচ্ছা, এখন এই কার্বনিক অ্যাসিডটা কি হবে? এটা দুইটা ভাগে ভাগ হয়ে যাবে, আয়নিত অবস্থায় থাকবে। একটা হচ্ছে H+ আয়ন আর একটা হচ্ছে বাইকার্বনেট আয়ন, তাই তো? জি ভাইয়া, বিয়োজিত হবে। বিয়ে দিতে হবে। গুড। তো এই বাইকার্বনেট আয়নটা যেই যুক্ত হবে আমাদের ফসফোনাইল পাইরুভিক অ্যাসিডের সাথে, তার মানে এখানে ফসফোনাইল ছিল অর্থাৎ ফসফেট গ্রুপ যুক্ত ছিল, তাহলে ওই ফসফেট গ্রুপকে প্রতিস্থাপন করে দিয়ে তার জায়গাটা নিয়ে নেবে বাইকার্বনেট, নিয়ে হয়ে যাবে অক্সালো অ্যাসিটিক অ্যাসিড। তাহলে ওই ফসফেটটা আর এই হাইড্রোজেন আয়নটা একসাথে বাইরে এখান থেকে উন্মুক্ত হবে। ফসফরিক অ্যাসিড। হ্যাঁ, তাহলে বুঝতে পারছো তো এখানে এই এই চিহ্নটা দিয়ে কি বোঝানো হয়েছে?
জি ভাইয়া। ওকে, তাহলে ভাইয়া। এখানে হ্যাঁ বলো। মাত্র 2 জন, কেউ কিছু বলতেছিলে? না ভাইয়া। আচ্ছা ওকে, তাহলে এই জায়গাটা যদি বুঝে থাকো তাহলে আমরা অক্সালো অ্যাসিটিক অ্যাসিড কিন্তু অলরেডি তৈরি করে ফেলেছি। এবার দেখো কি হচ্ছে, অক্সালো অ্যাসিটিক অ্যাসিডটা এখানে আমরা কি করতেছি, এখানে আমরা হাইড্রোজেন যোগ করতেছি বা হাইড্রেশন করতেছি। হাইড্রেশন না, হাইড্রেশন বললে আবার পানি চলে যাবে, ঠিক আছে? তাহলে এখানে আমরা কি করতেছি, আমরা এখানে হাইড্রোজেন যোগ করতেছি। তাহলে হাইড্রোজেন যোগ করবো কিভাবে? হাইড্রোজেন যোগ করতে গেলে হাইড্রোজেন আয়নটা আসবে কোথা থেকে বলো আমাকে কেউ? ভাইয়া ওই যে কার্বনিক অ্যাসিডের ওইখানে যে হাইড্রোজেন প্লাস ছিল না আপনার, আর হ্যাঁ, ওই যে না ওইটাই। না, ওইটা তো ওই হাইড্রোজেন প্লাস তো এই যে ফসফেটের সাথে বের হয়ে গেছে এখান থেকে, এই যে দেখো তীর দিয়ে দেখানো হচ্ছে, এই যে এইচ আছে এখানে, দেখছো? ওটা তো বের হয়ে গেছে, ওইটা জি আলাদা ভাই। জিনিস। তাহলে আমরা আগে বলছিলাম না যে Na ডিপি এইচ প্লাস, এইখানে হাইড্রোজেন আছে, তাহলে এইখান থেকে হাইড্রোজেনটাকে আমাকে বের করে নিতে হবে। তাহলে এখান থেকে হাইড্রোজেন বের করে নেওয়ার জন্য কোন এনজাইম লাগবে আমার? ডিহাইড্রোজেনেস। ডিহাইড্রোজেনেস। তাহলে এই জিনিসটা থেকে ডিহাইড্রোজেনেস। ডিহাইড্রোজেনেস এনজাইমের মাধ্যমে হাইড্রোজেনটাকে বের করে দেওয়া হচ্ছে, দেওয়ার পরে তাহলে এই হাইড্রোজেনটা বের হয়ে যাচ্ছে, সেই হাইড্রোজেনটা এই অক্সালোএসিটিক অ্যাসিডের সাথে যুক্ত হচ্ছে, যুক্ত হয়ে তারপরে কি হচ্ছে, কার জায়গাটা নিচ্ছে, ওই যে ফসফেট, এখানে কিন্তু ওই হাইড্রোজেনটা চলে গেল, এনএডিপি এইচ প্লাস থেকে হাইড্রোজেন এখানে ঢুকে গেল, তাহলে আর থাকে এনএডিপি, সেই এনএডিপিটা এখান থেকে বের হয়ে গেল, আর সেই হাইড্রোজেন অক্সালোএসিটির সাথে যুক্ত হয়ে তৈরি করলো ম্যালিক অ্যাসিড অ্যাসপার্টিক অ্যাসিড। কি তৈরি করলো? ম্যালিক অ্যাসিড অ্যাসপার্টিক অ্যাসিড। তাহলে অক্সালো অ্যাসিটিক অ্যাসিডের সাথে হাইড্রোজেন যোগ করলে কি তৈরি হবে? ম্যালিক অ্যাসিড, ম্যালিক অ্যাসপার্টিক অ্যাসিড, অ্যাসপার্টিক অ্যাসিড। ম্যালিক অ্যাসিড অ্যাসপার্টিক অ্যাসিড, ঠিক আছে? অর্থাৎ এই ধরনের ম্যালিক অ্যাসিড অথবা অ্যাসপার্টিক অ্যাসিড অথবা দুটোই হতে পারে, ঠিক আছে? যে কোনো জিনিস, মানে এটা নির্ভর করবে অক্সালো অ্যাসিটিক অ্যাসিড কি পরিমাণে এখানে আছে, কয় অণু আছে, সেটার উপর নির্ভর করে এই পাশে এইটা, এই দুইটা তৈরি হবে। ক্লিয়ার? জি ভাইয়া। এখন দেখো, ভাইয়া। এখন অক্সালো অ্যাসিটিক অ্যাসিড যেটা ছিল সেটা ছিল 4 কার্বন বিশিষ্ট। এখন এখানে আমরা হাইড্রোজেন যোগ করছি শুধুমাত্র, কার্বনের কি কোনো ব্যাপার স্যাপার ঘটাইছি আমরা এখানে? না ভাইয়া। তাহলে এই ম্যালিক অ্যাসিড বা অ্যাসপার্টিক অ্যাসিড এটাও তাহলে 4 কার্বনই থাকবে। ক্লিয়ার? জি ভাইয়া। ওকে, তাহলে এবার দেখো এখানে, তাহলে বান্ডল শীত কোষের মধ্যে আমরা ঢুকাইছি কার্বন ডাই অক্সাইড, আর শেষ বেশ আমরা পাইলাম কি? ম্যালিক অ্যাসিড অ্যাসপার্টিক অ্যাসিড, ঠিক আছে? ভাইয়া বান্ডল শীট কোষ না, আমরা মেসোফিল কোষে ও ঢোকাইছি সরি, না। হ্যাঁ সরি মেসোফিল কোষের মধ্যে, সরি। তো মেসোফিল কোষের মধ্যে, হ্যাঁ সরি, আমার মাথায় কাজ করতেছে না, ঠিক আছে? আমার প্রেশারের মধ্যে তো সারাদিন, সেই সকাল 8:30টায় শুরু করছি, আমার তো কলেজ শুরু হয়েছে, এখন একটু চাপ পড়ে গেছে, বুঝছো? এই জন্য তোমাদের এই বিকাল বেলা না নিয়ে আমার রাতে নিয়ে আসতে হলো। 8:30 থেকে শুরু করছি, তার মাঝখানে একটু খাইতে আসছিলাম দুপুরে, তাও 2:30টার দিকে খেয়ে আমি আবার বেরোইছি 3টার দিকে, আর রুমে ফিরলাম, এই এসে তোমাদের রুমে ফিরে ক্লাস নিচ্ছি, বুঝছো? তো এই জন্য আমার একটু ভুল টুল হলে একটু ধরাই দিও, ঠিক আছে? জি ভাইয়া। আচ্ছা, মেসোফিল কোষ, তাহলে এটা হচ্ছে ম্যালিক অ্যাসিড এবং অ্যাসপার্টিক অ্যাসিড তোমার হচ্ছে মেসোফিল কোষের মধ্যে তৈরি হয়ে বসে আছে, ঠিক আছে? তো দেখো, এখন কথা হচ্ছে প্রত্যেকটা কোষের মাঝে কি থাকে? একটা প্লাজমোডেজমাটা থাকে, আমরা জানি, যেটার মাধ্যমে একটা কোষ বা আন্তঃকোষীয় নালিকা, বা তুমি যেটার মাধ্যমে একটা কোষ একটা কোষের সাথে কমিউনিকেশন করে, তাই না? জি ভাইয়া। তো এইটার মাধ্যমে এই তোমার মেসোফিল কোষ থেকে বান্ডল শীত কোষের মধ্যে জাস্ট এটা ট্রান্সফার হয়ে চলে আসবে, ম্যালিক অ্যাসিড অ্যাসপার্টিক অ্যাসিডটা ট্রান্সফার হয়ে বান্ডল শীত কোষের মধ্যে চলে আসছে। তাহলে এখন পর্যন্ত বান্ডল শীত কোষে আমাদের হাতে আছে ম্যালিক অ্যাসিড এবং অ্যাসপার্টিক অ্যাসিড, ঠিক আছে? জি। ওকে, এরপরে দেখো এই ম্যালিক অ্যাসিড অ্যাসপার্টিক অ্যাসিডে আমরা কি করতেছি, ওই যে হাইড্রোজেন আমরা ঢুকাইছিলাম না এখানে মেসোফিল কোষের থেকে, ওই হাইড্রোজেনটাকে আমরা এবার বের করে দিব, ঠিক আছে? তাহলে ওই হাইড্রোজেন আমরা নিছিলাম কার কাছ থেকে? NADP H+ এর কাছ থেকে নিয়ে NADP কে বের করে দিছিলাম, তাই না? জি ভাইয়া। তাহলে সেই NADP আবার চলে আসবে এখানে, এসে কি করবে? এখান থেকে হাইড্রোজেনটাকে বের করে নিয়ে আবার NADP H+ তৈরি করে নেবে, ঠিক আছে? জি ভাইয়া। এখন তুমি আমাকে একটু বলো যে এই পর্যায়ে যদি হাইড্রোজেন বের করতে হয়, আমরা চাইলেই শুধুমাত্র হাইড্রোজেন বের করতে পারবো না, এখন তাহলে হাইড্রোজেনকে ধারণকারী যে কার্বন গুলো ছিল সেগুলোকেও আমার বের করে দিতে হবে। তো এখান থেকে আমরা মেইন প্রক্রিয়াটাকে নাম দিব ডিকার্বক্সিলেশন।
অর্থাৎ একটা কার্বন ডাইঅক্সাইড আমরা এখান থেকে বের করে দেব, সাথে সাথে সেখান থেকে NADP এসে বলবে আমার ভাগের ভাগ হাইড্রোজেন দিয়ে দাও, সে নিয়ে চলে যাবে। তাহলে 4 কার্বন থেকে বা 4 কার্বন যুক্ত ম্যালিক অ্যাসিড এবং অ্যাসপার্টিক অ্যাসিড যেটা বার্নৌলির কোষে চলে আসছিল, সেখান থেকে একটা কার্বন ডাইঅক্সাইড বের করে দিচ্ছি, হাইড্রোজেন বের করে দিচ্ছি, হয়ে গেল পাইরুভিক অ্যাসিড, সেটা 3 কার্বন বিশিষ্ট। ঠিক আছে, কার্বন বিশিষ্ট। 3 কার্বন জি বিশিষ্ট ভাইয়া। পাইরুভিক অ্যাসিড। তাহলে এখন এই পাইরুভিক অ্যাসিড পর্যন্ত আমরা একটু ব্রেক করি, ঠিক আছে? ব্রেক করে একটা চিন্তা ভাবনা করো। তাহলে এখান থেকে আমরা একটা কার্বন ডাই অক্সাইড পাইলাম, না একটা কার্বন ডাই অক্সাইড? জি ভাইয়া। তাহলে এই কার্বন ডাই অক্সাইডটা কি এখান থেকে চাইলে কি C3 চক্র শুরু করতে পারে নিজের মতো, যে পারে কিনা? হ্যাঁ ভাইয়া, তাহলে এই কিন্তু C3 চক্রে গিয়ে সেখানকার RUBP বা রাইবোজোম 5 বিসফসফেটটাকে গ্রহণ করবে, রুবিস কেন্দ্রের সাথে সেটাকে প্রথমে অস্থায়ী কিটো অ্যাসিড তৈরি করবে, তারপরে সেখান থেকে 3 ফসফোগ্লিসারিক অ্যাসিড, তারপর আবার ফসফেট যুক্ত করবে 1,3 বিসফসফোগ্লিসারিক অ্যাসিড, তারপরে ওই পাথে ঘুরে সে কিন্তু আবার গ্লুকোজ তৈরি করতে পারে, অথবা এটা কিন্তু এখানে চলে গেল, বা অথবা ওই কার্বন ডাই অক্সাইড যদি উদ্ভিদে কার্বন ডাই অক্সাইড বেশি হয়ে যায়, তাহলে তখন সে কি করতে পারে, ফটোসিনথেসিস না করে ফটো রেসপাইরেশন করতে পারে, অধিক তাপমাত্রায় বা তীব্র আলোতে তারা এই ঘটনা ঘটায় কার্বন ডাই অক্সাইডটা বাইরে বের করে দিতে পারে পত্ররন্ধ্র দিয়ে অক্সিজেন ব্যবহার করে। ঠিক আছে, তো যে কোনো কিছু করতে পারে, তবে আমরা সচরাচর পজিটিভটাই নিব। কার্বন ডাই অক্সাইডটা এখান থেকে C3 চক্রে চলে গিয়ে ওর মতো আবার গ্লুকোজ বা শর্করা জাতীয় খাদ্য তৈরি করতে পারে। ঠিক আছে, জি ভাইয়া। ওকে। এরপরে দেখো আমরা তাহলে এখান থেকে বলতে পারি কি C4 উদ্ভিদ যারা আছে তাদের সাথে, তাদের ক্ষেত্রে একই সাথে C4 ও চলে, C3 ও চলে। ঠিক, ভুল হবে বলাটা? না না, তাহলে এই জিনিসগুলো কিন্তু বুঝে রাখতে হবে। C4 চক্র যারা চলে তাদের মধ্যে একই সাথে C4 চক্র চলে, C3 চক্র চলে, কারণ এখান থেকে যে একটা কার্বন ডাই অক্সাইড বের হয়, সেই কার্বন ডাই অক্সাইডটা C3 চক্রে যে নিজের মতো আবার একটা পাথ হয়ে শুরু করে দেয় C3 চক্র। ওকে, তাহলে আমাদের হাতে ছিল, তাহলে আমাদের বার্নৌলির কোষের মধ্যে একটা কার্বন ডাই অক্সাইড বের হয়ে C3 চক্রে চলে গেল, যে চলে গেল সে গেল, থাকলো কি পাইরুভিক অ্যাসিড। পাইরুভিক অ্যাসিড থাকলো। এখন এই পাইরুভিক অ্যাসিডটা এবার কি কাজ করবে, বলতেছে যে তাহলে এতক্ষণ ধরে আমাদের নিট ঘটনাটা কি ঘটলো দেখো তো। নিট ঘটনাটা জাস্ট কার্বন ডাই অক্সাইডটা এখান থেকে ঘুরে ফিরে কোথায় চলে আসলো, এই যে বার্নৌলির থেকে মানে মেসোফিল থেকে বার্নৌলিতে আসলো, পরে আবার সেই পাইরুভিক জায়গায় চলে গেল। কারণ কি আমাদের একটা ফসফাইনাল পাইরুভিক অ্যাসিড অলরেডি খরচ হয়ে গেছিল, যেটার সাথে শুরুতেই কার্বন ডাই অক্সাইডটা এসে জোড়া বাঁধছিল। তো এই পাইরুভিক অ্যাসিডটা এখানে মেসোফিল কোষে ট্রান্সফার হয়ে চলে আসলো, আসার পরে সে আবার একটা, সেখানে আমরা আরেকটা ফসফেট যুক্ত করলাম, তখন দুইটা ফসফেট, মানে যখন ফসফেট যুক্ত করলাম তখন পাইরুভিক অ্যাসিডটার নাম হয়ে গেল ফসফাইনাল পাইরুভিক অ্যাসিড। এবং তোমরা জানো ফসফেট যখন যুক্ত করবো সেই ফসফেট আসবে কোথা থেকে, এটিপি ভাঙার মাধ্যমে, এবং এটিপি ভাঙতে সাহায্য করবে কাইনেজ এনজাইম। ক্লিয়ার? জি ভাইয়া। ওকে, তাহলে আমরা যদি বলি যে পরোক্ষভাবে কিন্তু C4 চক্র ও C3 চক্রের উপর নির্ভরশীল, ভুল হবে? না ভাইয়া। কারণ এখানে কিন্তু গ্লুকোজটা তৈরি C4 এ সরাসরি হচ্ছে না, C4 এর মাধ্যমে জাস্ট ঘুরে ফিরে যে, মানে এই পথগুলো ঘুরে তারপরে সে C3 তে যাচ্ছে, আর ওদের ওখানে সরাসরি C3 তে চলে গেছিল। এই হচ্ছে C3 এবং C4 এর মধ্যে পার্থক্য। বলো, কে বোঝো নাই? বুঝতে পারছি ভাইয়া। বুঝতে পারছো? বুঝেছি ভাইয়া। সহজ না কঠিন জিনিসগুলো? ভাইয়া সহজ আছে। তাহলে দেখো, আমরা যদি প্রথমত বলি যে এই জিনিসটা হচ্ছে আমাদের দুইটা কোষ লাগবে, C4 চক্র কমপ্লিট করার জন্য মেসোফিল কোষও লাগবে, বার্নৌলির কোষও লাগবে। এখন C4 চক্র এমন একটা জায়গা যেখানে RUBP সরাসরি সে পাচ্ছে না, কারণ এক্ষেত্রে মনে রাখতে C4 উদ্ভিদ যারা আছে তাদের বার্নৌলির কোষে যে RUBP বা রাইবোজ বিসফসফেটটা থাকতেছে। তাহলে মেসোফিল কোষে যখন কার্বন ডাই অক্সাইডটা আসতেছে, মেসোফিল কোষের কাজ হবে কার্বন ডাই অক্সাইডটাকে জাস্ট বার্নৌলির কোষের কাছে ট্রান্সফার করে দেওয়া। এখন চাইলে তো এমনি এমনি পারবে না, তাকে অবশ্যই কি নৌকা লাগবে বা গাড়ি লাগবে, সেটা দিয়ে যাইতে হবে। তাহলে কার্বন ডাই অক্সাইডটা এসে পানির সাথে মিশ্রিত হচ্ছে, কার্বনিক অ্যাসিড তৈরি করতেছে, কার্বনিক অ্যাসিডটা বিয়োজিত হচ্ছে হাইড্রোজেন আয়ন এবং বাইকার্বনেট আয়ন হিসেবে তৈরি করতেছে। তো এই যে বাইকার্বনেট আয়নটা ছিল সেটা গ্রহণ করতেছে ফসফেইনাল পাইরুভিক অ্যাসিড, যেটা মেসোফিল কোষে আগে থেকেই তৈরি হয়েছিল। এখন এই ফসফেইনাল পাইরুভিক অ্যাসিড ছিল 3 কার্বন বিশিষ্ট, সে যখন কার্বন ডাই অক্সাইডকে গ্রহণ করতেছে হয়ে যাচ্ছে 4 কার্বন বিশিষ্ট ম্যালিক অ্যাসিড, অক্সালো অ্যাসিটিক অ্যাসিড।
এখন এই 4 কার্বন বিশিষ্ট অক্সালো অ্যাসিটিক অ্যাসিড যেটা, এটাই হচ্ছে প্রথম স্থায়ী পদার্থ এবং এই কারণে এটাকে বলা হচ্ছে C4 চক্র। এবং এই C4 চক্রের যে অক্সালো অ্যাসিটিক অ্যাসিডটা হলো, সেখানে আমরা হাইড্রোজেন যোগ করতেছি। কোথা থেকে যোগ করতেছি? NADPH+ থেকে যোগ করতেছি। কিসের মাধ্যমে? ডিহাইড্রোজেনেজের মাধ্যমে। ওকে, তাহলে এটা যখন হাইড্রোজেন যোগ করতেছি তখন সেটা হয়ে গেল কি? ম্যালিক অ্যাসিড বা অ্যাসপার্টিক অ্যাসিড। তাহলে অক্সালো অ্যাসিটিক ও 4 কার্বন বিশিষ্ট, সেখানে যখন আমরা হাইড্রোজেন যোগ করতেছি হয়ে যাচ্ছে ম্যালিক অ্যাসিড বা অ্যাসপার্টিক অ্যাসিড। এখন এই ম্যালিক অ্যাসিড বা অ্যাসপার্টিক অ্যাসিড আণুবীক্ষণিক বলো। ম্যালিক অ্যাসিড আর অ্যাসপার্টিক অ্যাসিড কি দুইটা আলাদা আলাদা? হ্যাঁ, দুইটা আলাদা জিনিস, জাস্ট একটা আরেকটার আইসোমার। ঠিক আছে, ও আচ্ছা, আইসোমার তো বোঝো। ওইখানে জি যেমন ভাইয়া। গ্লিসারলেট 3 ফসফেট আর কি ছিল? ডাইহাইড্রোক্সি অ্যাসিটোন ফসফেট। ঠিক আছে, অ্যালডোলেজের মাধ্যমে যেটা হয়েছিল। ঠিক আছে, জি ভাইয়া। তো জিনিসটা হচ্ছে জাস্ট এইটাই। তোমরা মাত্র 2 জন আছো, তাহলে বলো তোমাদের কি করা দরকার। ঠিক আছে, সমস্যা নাই। ওকে, তাহলে ম্যালিক অ্যাসিড অ্যাসপার্টিক অ্যাসিড প্লাজমোডেজমাটা বা আণুবীক্ষণিক নালীর মাধ্যমে চলে গেল কোথায়? বান্ডল শীত কোষে। বান্ডল শীত কোষে আসার পরে সে কি করলো? ওই যে হাইড্রোজেন নিছিল, সেই হাইড্রোজেন রে মিটাই দিল। এখন হাইড্রোজেনে মিটাই দেওয়ার পাশাপাশি একটা কার্বন ডাই অক্সাইডের সিরিজ চক্রে পাঠিয়ে দিল, হয়ে গেল আবার 3 কার্বন বিশিষ্ট পাইরুভিক অ্যাসিড। এখন এই যে পাইরুভিক অ্যাসিড হলো, এই পাইরুভিক অ্যাসিড আবার ট্রান্সফার করলো মেসোফিল কোষে, কারণ মেসোফিল কোষের ব্যবহৃত ফসফেনাল পাইরুভিক অ্যাসিডটাকে আবার পূরণ করতে হবে। সেখানে আবার একটা এটিপি থেকে ফসফেট এসে ফসফেনাল পাইরুভিক অ্যাসিড হয়ে যাচ্ছে এবং সেখানে কাইনেজ এনজাইম কাজ করতেছে। এবং আমরা যে কাইনেজ বলি, এটা কিন্তু আমরা বিক্রিয়কের নাম অনুসারে বলতে হবে। কাইনেজটা একটা সাধারণ নাম। তো পাইরুভিক অ্যাসিডের সাথে বিক্রিয়া করতেছে, এই যে কারণে বলতেছি পাইরুভিক অ্যাসিড কাইনেজ। ঠিক আছে, পাইরুভিক অ্যাসিডের সাথে বিক্রিয়া করতেছে, এখানে আমরা বলতেছি পাইরুভিক অ্যাসিড কাইনেজ। ঠিক আছে, জি ভাইয়া। তাহলে এটা হচ্ছে তোমাদের C4 চক্র। এখন তোমাদের এখান থেকে পড়তে হবে এই C3 চক্র এবং এই সেম জিনিসটা আবার এখানে দেখানো হয়েছে, জাস্ট মানে একটু অন্যরকম ভাবে। ইক্ষু, ভুট্টা, সরগম। এখন এই C4 চক্রের ক্ষেত্রে আবার আলাদা কিছু গতিপথ আছে। দেখো এখানে একটা লাইন আছে, দেখো যে বান্ডল শীত কোষে কার্বন ডাই অক্সাইডের অভাব হয় না, তাই ফটো রেসপিরেশন হয় না। একটা কথা আছে, আমরা বলছিলাম C3 উদ্ভিদের ক্ষেত্রে কখনো কখনো ফটো রেসপিরেশন হয় বা আলোক শ্বসন হয়, কিন্তু C4 উদ্ভিদের ক্ষেত্রে আলোক শ্বসন হয় না। কারণ কি? C4 উদ্ভিদে এটা আলোক কখনোই কার্বন ডাই অক্সাইডের অভাব হয় না। ঠিক আছে, কারণ কি? কার্বন ডাই অক্সাইডের অভাব কেন হয় না বলতো? বলতে পারবা কেউ? ভাইয়া ওই এখানে ক্রাঞ্চ অ্যানাটমি বলে একটা অ্যানাটমি আছে, যেটা তোমাদের বলা হয়নি, আমি একটু বলি। ক্রাঞ্চ অ্যানাটমি নাম শুনছো তোমরা এটা? এই যে শুনছি দেখো, ভাইয়া। এই শুনেছি ভাইয়া। হ্যাঁ, C4 উদ্ভিদের পাতায় ক্রাঞ্চ অ্যানাটমির জন্য এর খাদ্য উৎপাদন ক্ষমতা বেশি এবং এটি সহজভাবে এটা পরিবাহিত হয়। ক্রাঞ্চ অ্যানাটমি। দেখো এই জিনিসটাকে যদি আমরা এইভাবে বলি, সাপোজ তোমার মনে করো এটা একটা কোষ, পাতার কোষ। ঠিক আছে, কারণ এখানে মনে করো জাইলেম, ফ্লোয়েম, ভাস্কুলার বান্ডল গুলো আছে এখানে। ঠিক আছে, এখন পাতার কোষে কয় ধরনের কোষ থাকে বলতো? বলতে পারবা কেউ? 2 ধরনের কোষ থাকে, একটা হচ্ছে স্পঞ্জি প্যারেনকাইমা কোষ আর একটা হচ্ছে প্যালিসেড প্যারেনকাইমা কোষ। 8 অধ্যায়ে পড়াইছিলাম স্পঞ্জি প্যারেনকাইমা কোষ আর একটা হচ্ছে প্যালিসেড প্যারেনকাইমা কোষ। ঠিক আছে, তো স্পঞ্জি প্যারেনকাইমাটা হচ্ছে এরকম, মনে করো এখানে পত্ররন্ধ্র আছে, এটা হচ্ছে রন্ধ্র। ঠিক আছে, তো স্পঞ্জি প্যারেনকাইমা কোষগুলো এরকম এরকম ভাবে থাকে। আর প্যালিসেড প্যারেনকাইমা কোষ যেটা ছিল এরকম লম্বা 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 থাকে। আমি যদি 8 অধ্যায়ের একটা চিত্র তোমাদের দেখাই, তাহলে তোমরা বুঝতে পারবা ভালোভাবে। তোমাদেরকে একটু দেখাই আসি, হ্যাঁ, তাহলে বুঝতে পারবা। বেঁকে গেল কবে? এই চিত্রটা খেয়াল করো। দেখো এখানে আমরা বলছিলাম, এটা তো হচ্ছে হাইডাথোড। এরকম পাতার আরো একটা কোষ আছে। এক সেকেন্ড, আমরা টাইম নিচ্ছি, হ্যাঁ, তোমাদের একটু বুঝতে পারলে এই জিনিসটা খুবই সহজ। পাতা, পরিবহন টিস্যু,
আচ্ছা এখানে দেখলেই বুঝতে পারবা পানিপত্র রন্ধ্রটা গেল কই, সেটা দেখলে এটা দেখলেও অন্তত একটা বুঝতে পারবা। আচ্ছা এটা এই অধ্যায় ছিল নাকি 9 অধ্যায়ে? এটা থট তো অনেকটা হচ্ছে তোমার এরকমই। আচ্ছা এখন আমি খুঁজে পাচ্ছি না, এটা পেলে দেখাবো। সাপোজ এটা যদি তুমি এখান থেকেই বোঝো, তোমার যেখানে ছিলাম আমরা, যেটা পাতা যেটা বোঝাচ্ছিলাম, তো এই ক্ষেত্রে এটার ক্ষেত্রে ফটো রেসপিরেশনটা কেন ঘটে না। তো এটা যদি পাতা হয়, এটা মনে করো পাতার পত্ররন্ধ্র, এখান থেকে কার্বন ডাইঅক্সাইডটা যাতায়াত করে, এবং ওটার ক্ষেত্রে এটা মনে করো ভাস্কুলার বান্ডেল, ঠিক আছে, জাইলেম ফ্লোয়েম। তো এখানে ওই যে তোমার স্পঞ্জি প্যারেনকাইমা কোষগুলো এরকম বিক্ষিপ্ত ভাবে থাকে, আর প্যালিসেড প্যারেনকাইমা কোষগুলো এখানে মনে রাখবা, প্যালিসেড প্যারেনকাইমা কোষগুলো এরকম বিক্ষিপ্ত ভাবে থাকে, এরকম নিচের দিকে, ঠিক আছে, প্যালিসেড প্যারেনকাইমা কোষগুলো এরকম ভাবে থাকে। এটা হচ্ছে C3 উদ্ভিদের স্ট্রাকচার বললাম। তো যার কারণে যখন অনেক বেশি তাপমাত্রা হয়, তখন এই পত্ররন্ধ্র তোমার হচ্ছে খুব মানে তাপের প্রভাবে হয়ে এটা সরাসরি ভাস্কুলার বান্ডেলকে ইফেক্ট করে, যার কারণে সে শ্বসন শুরু করে দেয়। ঠিক আছে, বুঝতে পারছো বিষয়টা? সরাসরি ইফেক্ট করে। কিন্তু C4 উদ্ভিদের ক্ষেত্রে মনে করো এরকম হয়, যদি ভাস্কুলার বান্ডেলটা এরকম হয়, তো এদের ক্ষেত্রে এই যে প্যালিসেড প্যারেনকাইমা তো আছেই, সাথে স্পঞ্জি প্যারেনকাইমা কোষগুলো এরকম বিক্ষিপ্ত ভাবে নিচের দিকে না থাকে, এরা হচ্ছে এরকম ভাবে চারিদিকে, এই যে ভাস্কুলার বান্ডেল চারিদিকে ঘিরে রাখে এরকম ভাবে, বুঝছো? তো এই যে ঘিরে রাখার যে একটা প্রক্রিয়া, যে অ্যানাটমিক্যাল গঠন, এই গঠনটাকে বলা হয় হচ্ছে ক্রাঞ্চ অ্যানাটমি। ঠিক আছে, জি বুঝতে ভাইয়া। পারছো? জি ভাইয়া। তখন যখন এখানে পত্ররন্ধ্র দিয়ে অনেক বেশি তাপমাত্রা হয়, তখন কিন্তু এই কোষগুলো বা প্যালিসেড প্যারেনকাইমা গুলো কিন্তু এদেরকে, এই ভাস্কুলার বান্ডেলটাকে প্রোটেকশন দিচ্ছে। দ্যাটস ওয়াই এখানে ফটো রেসপিরেশন বা আলোক শোষণটা ঘটে না। ক্লিয়ার হয়েছে বিষয়টা? জি ভাইয়া। ওকে, তো এটা তো এই কারণে এখানে ফটো রেসপিরেশন ঘটে না, এটা একটু মনে রাখবা। তাহলে ক্রাঞ্চ অ্যানাটমি কাদের বৈশিষ্ট্য, C3 না C4? বলো C3 উদ্ভিদ না C4? C4। তাহলে বলো ফটো রেসপিরেশন বা আলোক শোষণ কাদের ঘটে, C3 তে ঘটে না C4 এ ঘটে? C3 তে ঘটে। C3 তে ঘটে, C4 এ ঘটে। তো গুড, এটা বুঝতে পারলে হবে। এখন দেখো এখান থেকে এই যে এই এমসিকিউটা, মানে এমসিকিউ এর জন্য এই জায়গাটা একটু মনে রাখতে হবে, যে কোন কোন পদ্ধতিতে হয় C4 উদ্ভিদ। আবার 3 ধরনের C4 হতে পারে, ঠিক আছে। একটা হচ্ছে ওই যে NADP ম্যালিক এনজাইম, আমরা ওই যে ম্যালিক অ্যাসিড ট্যাসিড পড়লাম, ওই একটা পদ্ধতি হতে পারে। NADP, এই যে NADP ম্যালিক এনজাইম, একটা NAD ম্যালিক এনজাইম, আর একটা হচ্ছে ফসফেনাল পাইরুভেট কার্বক্সিকাইনেজ টাইপের। এই 3 টাইপের উদাহরণ মনে রাখতে হবে। দেখো এই যে ভুট্টা ইক্কু, এই জায়গাটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, মেডিকেলেও কোশ্চেন আসে প্রায়। ঠিক আছে, NADP ম্যালিক এনজাইম প্রকার আছে ভুট্টা ইক্কু, সরগম, ক্রাব ঘাস। এই ক্রাব ঘাস আর তোমার হচ্ছে গিনি ঘাস, দুইটা কিন্তু গোলায় ফেলে না। গিনি ঘাস এটা হচ্ছে ফসফেনল পাইরুভেট কার্বক্সিকাইনেজ টাইপের, আর ক্রাব ঘাস এটা হচ্ছে NADP ম্যালিক এনজাইম টাইপের। আর NADP ম্যালিক এনজাইম হচ্ছে মনে করো মিল্লাত ঘামাচি পাউডার, মানে মিল্লাত কাউন্সিনা, এইভাবে মনে রাখবা। ঠিক আছে, মিল্লাত কাউন্সিনা মনে রাখবা, উদাহরণগুলো লাগবে জাস্ট। এরপরে হচ্ছে C3 এবং C4 এর পার্থক্য করতে হবে একদম। C3 উদ্ভিদ C4 উদ্ভিদের মধ্যে পার্থক্য, কেলভিন চক্র হ্যাসেলবার্গ চক্রের মধ্যে পার্থক্য। তোমরা নেক্সট দিন তোমাদের কাজ থাকবে C3 চক্র এবং C4 চক্র, এই দুইটার ওই ডায়াগ্রামটা মুখস্থ লিখবা, লিখে গ্রুপে জমা দিবা। এবং C3 মানে তোমার হচ্ছে এই C3 C4 উদ্ভিদের পার্থক্য, আর কেলভিন চক্র হ্যাসেলবার্গ চক্রের পার্থক্য, টোটাল 4টা কাজ থাকবে। আর এই পার্থক্যগুলো পড়লে বৈশিষ্ট্যগুলো এমনিই পারবা। ঠিক আছে, আর এই বিশেষ করে তাপমাত্রাটা এখান থেকে পড়বা, কার কত তাপমাত্রা ইম্পর্টেন্ট, কত ভালো কাজ করতে পারে, জিনিসগুলো পড়ে জমা দিবা। ঠিক আছে, জি ভাইয়া। তোমাদের জন্য নেক্সট দিন এটা কাজ থাকবে। তাহলে আজকে ক্লাস তোমাদের হচ্ছে এই পর্যন্ত। নেক্সট দিন আমরা শুরু করবো হচ্ছে তোমার শ্বসন। ঠিক আছে, নেক্সট দিন আমরা শ্বসন শুরু করবো। ওকে, সমস্যা নেই, আমি তোমাদের এই অধ্যায় খুব ভালোভাবে শেষ করাই দিব। ইনশাল্লাহ তোমরা অনেক ভালো কিছু করতে পারবে এই অধ্যায়ে।